হাঁটুয়ার সিংহে কোনো সময় বাংলাদেশে কোনো উপকার আসেনি। আপনাকে আজকে হোক কালকে হোক দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে। যে হাঁটুয়ার সিংহে এদেশে ভালো করতে আসে না, এদেশে ক্ষতি করবে। কারণ সি যে একরোখা লোক, তারই আছে। সে এমন বড় কোচ না, যদি এত বড় কোচ হইতো অনেস্টলি স্পিকিং তারপর সবার প্রতি তার প্রতি সম্মান রেখেও বলছি যে তাহলে তো তোমাকে অস্ট্রেলিয়া রাখতো বা ইংল্যান্ড নিত বা নিউজিল্যান্ড তোমাকে কোচ বানাইতো বা পাকিস্তান তোমাকে কোচ কেন নেয় নেই, বিকজ ইউ ডোন্ট বিলং টু দ্যাট স্ট্যাটা। বাট আমরা তাকে আনছি, কেন আনছি, ওই সময় কি কোচ পাওয়া যায় নাই কিনা সেই উত্তর আমার কাছে নাই। বাট আমি মনে করি হাঁটুরা সিংহা মাস্ট গো। তাকে যদি এখানে রাখতে হয়, আমি দেখছি অনেকেই কথা বলেছেন এবং আই গো, তাদের সাথে আমি সহমত পোষণ করি। তাকে দিয়ে আমি বলবো যে তুমি মেক এ প্রোগ্রাম আমাদের, তুমি যদি আরও 1.5 বছর থাকো, তুমি একটা লং টার্ম প্ল্যান আমাদের দাও। আমাদের যে প্রত্যেকটা জেলাতে এজ গ্রুপ টিমগুলো আছে, সেই এজ গ্রুপ টিম ক্লাস যারা আন্ডার 13 আছে, আন্ডার 17, আন্ডার 19, এদের কোর্সগুলি দিবার প্রত্যেকটা জেলাতে আপনারা হয়তো জানেন একটা করে কোচ আছে, নির্ধারিত কোচ বিসিবি অ্যাপয়েন্টেড। তো তারা সেই রিপোর্টগুলি করবে যে তার কোন প্লেয়ারকে তারা তাদের চোখে ভালো হচ্ছে, খেলাগুলো এখানে ভালো হচ্ছে কিনা, এবং সেইগুলো মনিটর আমরা হাঁটুর সিংকে দিয়ে করাইতে পারি। যদি না আমরা তাকে প্রচুর টাকা বেতন পায়, সেই টাকা দিয়ে বিদায় না করি, তাকে এইভাবে রাখা যেতে পারে। মানে আমি মনে করি হাঁটুর সিংকে যত বেশি দিন আমাদের ন্যাশনাল টিম হ্যান্ডেল করবে, তত দিন আমাদের ক্রিকেট পিছন দিকে যাবে। আপনাকে আজকে হোক কালকে হোক আপনার ইন্ডিজিনাস পিপুল অর্থাৎ দেশীয় প্রোডাক্ট নিয়ে আপনাকে আগাইতেই হবে, সময় লাগুন। কিন্তু একটা কথা আছে না যে ভাই আপনার চাকরিতে তো কোনো এক্সপিরিয়েন্সই নাই, তো বলে স্যার আমি তো চাকরিই পাই না, তোমার এক্সপিরিয়েন্স হবে কই থেকে? তো এখন আপনি দেখেন কেন পারবে না তারা। সোহেল আছে, সোহেল ইজ, আপনারা হয়তো সোহেলের কথা উচ্চারণ করেন না, সালাউদ্দিন ঠিক আছে, সোহেল ইজ এ ফ্যান্টাস্টিক কোচ এবং তার যে পারফরমেন্স ইন্টারন্যাশনালি, বাট সে একটু লো প্রোফাইলে থাকে। সোহেল কোচ, তো তারা কেন পারবে না? পারবে। আর ওই লেভেলে এটাও আপনাদের বুঝতে হবে যে ইন্টারন্যাশনাল লেভেলে টেস্ট ম্যাচ বা ন্যাশনাল টিম হ্যান্ডেল করতে কোচের খুব একটা বেশি করণীয় নাই। একটা কোচেরও কিন্তু ওই 2-3টা কাজ। 1 নম্বর কাজটা হলো একটা কোচের হয় যে তার সে স্ট্র্যাটেজিক প্ল্যানটা করবে। ক্যাপ্টেন ইজ দ্য বস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আপনি যাকেই ক্যাপ্টেন করেন তার ফ্রিডম থাকতে হবে, তার স্বাধীনতা থাকতে হবে, এবং হি উইল কল অল দ্য শটস। মাঠের প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু একটা ক্যাপ্টেন নেয়, কাজে ক্যাপ্টেন ইজ মেইন। কোচের কাজ হলো স্ট্র্যাটেজিক প্ল্যান। একটা টুর্নামেন্ট খেলতে গেছে, একটা ম্যাচ খেলতে গেছে, কী প্ল্যানটা হবে আগের দিন পরের দিন, কোচকে সেই সাপোর্টটা সে দিয়ে যাবে। 2 নম্বর কোচের আর একটা কাজ থাকে ফাইনাল পয়েন্টস। জাতীয় দলেরা যারা খেলতে আসেন ন্যাশনাল টিমে, তারা কিন্তু আনকোড়া প্লেয়ার আসেন না, তারা কিন্তু খেলেই আসেন অনেক দিন থেকে। হ্যাঁ, ইয়াং প্লেয়ার আসে, সিনিয়র প্লেয়াররা থাকে, বাট তাদেরকে শেখানোর কিছু নাই, বেসিক জিনিস শেখানোর কিছু নাই, তাদের ফাইনাল পয়েন্টসগুলো দেখাইতে হবে, ছোটো ছোটো জিনিস। যে সেই কাজ, একটা উদাহরণ দিই আপনাকে, আপনি সৌম্য সরকারের কথা যদি ধরেন, সৌম্য সরকার এত একটা ক্লাসিক ব্যাটসম্যান, কিন্তু দেখবেন সে সবসময় আউট হচ্ছে অফ স্টাম্পের বাইরের বলে, অর্থাৎ তার বাইরের বল খেলতে অফ স্টাম্পের বাইরে, তার ফুটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটা কারেক্ট করো, ছোটো ছোটো জিনিস, এইটা হলো কোচের কাজ। আর 3 নম্বরটা হলো কোচের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ড্রেসিং রুম অ্যাটমসফিয়ার। ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটাকে ঠিক রাখা, সুন্দর রাখা, এইটা হলো একটা কোচের কাজ। কিন্তু এই কোচ সম্বন্ধে আমরা যা শুনেছি যে সে নাকি ড্রেসিং রুমটাও ঠিক রাখতে পারে নাই, প্লেয়ারদের নাকি সে গায়েও হাত দিছে শোনা যায়, আপনারা বলেছেন। বাট এটার হয়তো ইনকোয়ারি কী হয়েছে না হয়েছে আমরা জানি না। তো আমি মনে করব এরকম কোচ, উই নিড এ কোচ যে হু শুড বি এ ফাদার ফিগার, এবং সব কিছু দেখাই দেবে, ফাইনাল পয়েন্টগুলি সব দেখাবে। সালাউদ্দিন ইয়েস, কেন পারবে না? কেন পারবে না সালাউদ্দিন? অবশ্যই পারবে। সালাউদ্দিনের সে অভিজ্ঞতা আছে, এবং তার সঙ্গে যে সিনিয়র প্লেয়ার আছে, ইফ ইউ ক্যান মেক এ টিম, এবং তার নিজের হি উইল কল দ্য শটস, সেই করবে। সালাউদ্দিন ইজ কেপেবল, সোহেল ইজ কেপেবল। বাট আমি সালাউদ্দিনকে একটু আগিয়ে রাখবো, কারণ সালাউদ্দিনের ওই ইটা আছে, প্রোঅ্যাক্টিভ ভাবটা একটু বেশি। একটা কোচের ওই জিনিসটাও লাগে, ব্যক্তিত্ব, পার্সোনালিটি। খালি থিওরিটিক্যাল হলে তো হয় না, প্র্যাকটিক্যাল কিছু জিনিস তাকে করতে হবে। আমি মনে করি এখন সময় আসতেছে আমাদের। দেখেন আমি অনেক কথা বলেছি, আপনারাও বলেছেন যে আমরা ইন্টারন্যাশনাল কোচগুলোর সঙ্গে অ্যাটাচমেন্ট করি না কেন। ওয়াই নট উই ক্যান হ্যাভ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ, মেইন কোচ ঠিক আছে, হেড কোচ আছে, আমরা তার সঙ্গে আমরা অ্যাটাচ করবো। লেট হিম লার্ন, লেট হিম গিভ ইনপুটস। অন্য সময় সে কোচের সঙ্গে কথা বলবে। ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকে আমাদের অনেক প্লেয়ারদেরকে, ভাষার, সেই ভাষাটা তো সেও কোচের সঙ্গে বসে তাদের সঙ্গে শেয়ার করতে পারে।
অনেক কিছু পারে। কাজে এই জিনিসগুলো করতে হবে। শুধু তাই না, সেই অ্যাসিস্ট্যান্ট কোচই থাকলে সে খালি টিমের হ্যান্ডেলই করবে না। আজকাল ক্রিকেটে কিন্তু মডার্ন ডে ক্রিকেটে কিন্তু আপনাকে দেখবেন আমরা ডিআরএসই তো ঠিকমতো নিতে পারি না। আমরা যখন নেওয়ার না তখন নিয়ে নিছি, আবার যখন দরকার তখন দরকার না তখন নিয়ে নিছি। তো এইগুলো কিন্তু বোঝার উপর আছে। তো আমি আইন নিয়ে কাজ করি, আমি চিফ ম্যাচ রেফারি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। এইগুলো তাদেরকে একটা সময়ে প্লেইং কন্ডিশন, কোড অফ কন্ডাক্ট এগুলো তাদেরকে নিয়ে বসতে হবে। ওই যখন নাকি তারা ট্রেনিং করে এই জিনিসগুলো অ্যাসিস্ট্যান্ট কোচ করতে পারে। তার সঙ্গে তার ভাষার তাদের সমস্যা হবে না, ভাষার কোনো সমস্যা হবে না, বাংলাতেই বলবে যে এটা। কাজেই একটা অ্যাসিস্ট্যান্ট কোচ বা একটা বা অ্যাডিশনাল কোচ বা যেভাবেই বলি, আই থিঙ্ক সময় এসে গেছে আমাদের ওই দিকে যাওয়ার। দেখেন, আশা নিয়ে চলা তো লক্ষ্যস্থলে পৌঁছানোর চেয়ে শ্রেয়, একটা কথা। বাট যেভাবে বাংলাদেশ টিমটা জিতল এই টেস্ট ম্যাচটা, মানে এটা কেউ কিন্তু আমার মনে হয় না কেউ আমরা এক্সপেক্ট করেছিলাম। হ্যাঁ, উইকেট সব কিছু করে ম্যাচ জেতার মতো জায়গায় আমাদের টিম আছে, জিততে পারে তাদের দিনে। বাট এরকম দাপটের সঙ্গে খেলে 10 উইকেটে পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচ জয়, আমি তো মনে করি ঠিক এমন এমন একটা সময় যখন আমাদের দেশে একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাজনৈতিকভাবে পট পরিবর্তন হয়েছে, আমাদের ছাত্র সমাজ তারা একটা বিশাল জিনিস তারা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে যে কত রকম যে অনাচার হয়েছে এদেশে, কম আর বেশি। ঠিক সেই সময় বন্যাও আসলো, অ্যানাদার ক্যালামিটি। এই সময় যখন এই এই ধরনের একটা সুখবর আমাদের কাছে আসলো এই ক্রিকেটের মধ্যে দিয়ে, এবং এই ক্রিকেটটাকে আপনারা আমার সঙ্গে সবাই হয়তো শেয়ার করবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কিন্তু ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমরা সবাই মাতামাতি করি, দেশের জনগণ মাতামাতি করে। তো সেই জায়গায় ইট ইজ এ আইসিং অন দ্য কেক। আমি মনে করি এটা একটা বিশাল কেকের উপরে একটা আইসিং হয়েছে। আমি প্রথমে এক কথায় তো বলবো, প্রথমে একদম আমাদের আম্পায়ার ডিপার্টমেন্ট। এইখানে আম্পায়ারিংয়ে যেভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছে, যেভাবে আম্পায়ারিং আমরা দেখতে পাচ্ছি, দেখেন ক্রিকেটে প্রথম সবচেয়ে মেইন স্টেক হোল্ডার, এটা আপনাদের জানতে হবে যে কোনো দেশের ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার হলো প্লেয়ার্স, তারপরে মেইন স্টেক হোল্ডার হলো ম্যাচ অফিসিয়ালস, যেটা আম্পায়ার, ম্যাচ রেফারি, তারা এরাই এলো এই ক্রিকেটটাকে রান করবে ঠিক মতো এবং স্বচ্ছতার সাথে। কিন্তু আমরা কি সেটা পাই? আপনি দেখবেন যে নিচের লেভেলে খেলা হচ্ছে, আপনারাই লেখালেখি করেছেন, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়েছে। আমি কথা বলেছি অনেকবার যে এটা ঠিক হচ্ছে না, আমার কথা আমি আমার বিবেকের কাছে ক্লিয়ার ছিলাম যে না, এটা হইতে হবে। তো সেই জিনিসগুলো ঠিক করতে হবে, অর্থাৎ এইখানে আপনার স্বচ্ছতা আনতে হবে। একটা প্লেয়ার, একটা উদাহরণ দেই, একটা ভালো উঠতি খেলোয়াড়, সে যদি এমন একটা টিমে খেলে যেই টিমের মালিকানা এমন একজনের কাছে, যিনি অন্য তার টিমকে বলে দিচ্ছে বা আম্পায়ারদেরকে ইনফ্লুয়েন্স করতেছে, যদি করে যে ওই টিমকে হারাইতে হবে, ওইখানে যদি একটা বাচ্চা ছেলে যে কিনা হয়তো তার ভিতরে প্রতিভা আছে, সব কিছু আছে, তাকে আমরা যদি ওইভাবে আউট দিয়ে দেওয়া হচ্ছে, রং ডিসিশন দিচ্ছে, তাদের কী দাঁড়াচ্ছে? দুইটা জিনিস দাঁড়াচ্ছে। একটা হলো ওই ছেলেটা একটা ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আর যে নাকি উইকেটগুলো পাচ্ছে, যার মারফতে সে আউট হচ্ছে, বা একটা ছেলে দেখা গেলো বছর শেষে লিগ শেষে সে 30 উইকেট 34 উইকেট পেয়ে গেছে, ইটস এ ফলস ইমপ্রেশন তার ভিতরে তৈরি হচ্ছে। সে মনে করছে সে অনেক ভালো বোলার, কিন্তু সে উইকেটের অর্ধেক উইকেটই হয়তো ওই আম্পায়ারগুলির সুবাদে পেয়েছে। তো এই সমস্ত জায়গায় কাজ করার সময় এসে গেছে।